ক্লাসটি রেকর্ড হচ্ছে। কেউ কোনো আজে বাজে কোনো মন্তব্য করবেন না, কোনো ছবি দেখে বা কোনো দেখে। আমরা আমাদের এই কার্যক্রম গুলো করেছি শুধু আপনাদের বোঝানোর জন্য, এবং এখনই আপনাদেরকে মুখস্থ করাবো। প্রাইভেট পড়ায় হচ্ছে আলাদা কিছু নেওয়া, আলাদা কিছু শেখা। কারণ এখানে আমি পরীক্ষা দিব না, আমি আপনাদের একজন গাইডেন্স হিসেবে কাজ করতেছি, শুরু থেকেই বলছি। এই জন্যই আপনারা নিজেরাও পড়তে পারতেন, কিন্তু আমার কাছে আসছেন কেন? কিছু এক্সট্রা কিছু আছে, যে যে ধারাটা একটু কষ্ট হচ্ছে স্যারের কাছে পড়ে, বা আরো কোনো ব্যতিক্রম কিছু আছে কিনা, তাই না? আচ্ছা, এখন হচ্ছে এক ধারায় বলছে, প্রথম যে হেডলাইনে সেটা সংক্ষিপ্ত শিরোনাম ছিল। আর এখানে এই আইনটি সাক্ষ্য আইন 1872 সাল নামে কি অবহিত হবে। এটি ইহা সমগ্র বাংলাদেশ বাংলা সকল আদালতের কার্যক্রম প্রযোজ্য হবে। আচ্ছা, তবে এখানে একটু কথা বলেছে কালকে, পুরোপুরি অনেকে অনেকে ক্লিয়ার হয় নাই। এখন মুখস্থ করাবো সবাইকে 1 মিনিটে। এখানে কোন কোন ক্ষেত্রে প্রযোজ্য হবে না, একটা এমসিকিউ আছে, যার ফলে এটা পুরো আপনারা হেডলাইন হিসেবে পড়ে নেবেন। এখান থেকেও আপনারা ক্লাসটি নিজের মতো নোট করে নিতে পারেন। সালিসি কার্যক্রম, এই যে সালিসি বলতে এটা কিন্তু কোর্টের কোনো সালিস না। বলছে যে নিম্নলিখিত ক্ষেত্রে প্রযোজ্য হবে না, তার মানে এই আইনটা এই নিম্ন 3টি ক্ষেত্রে ব্যবহার হবে না। এইটাই বুঝাইছে এখানে, কালকে সাদেক বুঝে না একটু। এই সালিসিটি এখানে ছবি দেখা, সাদেক কি দেখছো ছবিতে? ছবিতে কি দেখা যাচ্ছে? আর এটা মনে হয় গ্রাম্য গ্রাম্য একটা বৈঠক, দরবার যেটা বলি, গুড, গ্রাম্য দরবার। ভেরি গুড। গ্রাম্য একটি বৈঠকখানা, বা সালিসের জন্য কোনো বিচার টিচার করতেছে, এরকমই আমরা থানা লেভেলে যখন চাকরি করব, রুরাল এলাকাগুলোতে মোটামুটি, মফস্বল এলাকাগুলো, থানাগুলোতে, এরকম থানায় এবং এলাকায় চেয়ারম্যান মেম্বার মাধ্যমে পুলিশ অনেক সময় উপস্থিত থাকে, অনেক সময় থাকে না। যদি জরুরি মনে হয় চেয়ারম্যান সহ পুলিশদের নিয়ে বসেন, খুব কম। ওনারাই চেয়ারম্যান, ওনারাই হচ্ছেন মেম্বাররাই, ওরা এই সমাধান করে ফেলেন গ্রাম সলিউশন। এখানে দেখা যাচ্ছে একজন টেবিল নিয়ে দাঁড়িয়ে আছে, একজন মনে হচ্ছে চেয়ারম্যান মেম্বার অথবা একজন স্থানীয় বা গণ্যমান্য ব্যক্তি, আমরা এটাই ধরে নেব। চতুর্পাশে দেখা যাচ্ছে এখানে অনেক গণ্যমান্য লোক, এরাও গণ্যমান্য লোক, সাক্ষী হতে পারে। অথবা তো কোনো একটা বিষয়, বিবাদমান কোনো বিষয়, তাদের গ্রামের কোনো বিষয় নিয়ে তারা এখানে একত্রিত হয়েছে, একত্রিত হয়ে তাদের কোনো সিদ্ধান্ত পাওয়ার জন্য কোনো দুই পক্ষকেই হয়তো উনি দাঁড়িয়ে কথা বলতেছে। এটাই তো সবসময় খেয়াল রাখবেন। আমি যেটা বলি যে আপনি যখন কোনো পড়বেন, তো পড়ার সময় এই 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 যে ফর্মুলাটা পড়ার, এটা আহ, আমি যখন ঢাকায় ছিলাম, পুরানিক রিসার্চে গিয়ে আমি একটা স্টাডি করছি ওখানে। ওনারা, উনি হচ্ছেন যিনি শিক্ষক, নামটা না ভুলে গেলাম। তো যাই হোক, উনি একজন চিকিৎসক আর কি। উনি কিন্তু ইসলামিক স্কলারশিপ কোনো পাণ্ডিত্য অর্জন করে নাই, উনি চিকিৎসা বিজ্ঞান, চিকিৎসা নিয়ে পড়াশোনা করতে করতে উনি এমন একটা স্কলারশিপ হলেন, মানে বাস্তবিক উনি যত অপারেশন করছেন, যত কিছু, মানে দেহ নিয়ে সে গবেষণা। তো যাই হোক, উনি সবকিছু পরে কোরআন গবেষণা করে দেখে যে আসলে সবকিছু হচ্ছে এই কোরআন থেকেই সবকিছু আসছে। তো উনি কি করছে, সব মানব দেহটাকে এবং অন্যান্য বিষয়গুলোকে উনি পিকচারের মাধ্যমে তুলে ধরতো, ছবির মাধ্যমে তুলে ধরে বলতো ছবিতে কি। দেখবেন আধুনিক উন্নত দেশগুলোতে যারা ইংরেজি শিখে, দেখবেন বাচ্চাদেরকে, ছোট ছোট বাচ্চাদেরকে এই ইংরেজি শিক্ষার বই দেওয়া হয় বিভিন্ন আনন্দ বিনোদনের মাধ্যমে, তাদেরকে বিভিন্ন পিকচার দেওয়া হয়, ছবি দেওয়া হয়। কারণ কি, ছবি কথা বলে। এটা জানেন তো, ছবি যে কথা বলে। জি স্যার, বাজারের বের হয়েছে এরকম। না, বাজারে ছবি কথা বলে, এটা কিভাবে ছবি যে কথা বলে? ওই যে রোবট জাতীয় বিভিন্ন ভিডিও দেখি স্যার, ইউটিউবে, ফেসবুকে, হ্যাঁ, অমুক। ওইটা ছাড়াই আর কে বলতে পারবেন ছবি কথা বলে? চঞ্চল দা, মেজবা, অরুণাদি কোথায়? আসি স্যার। ছবি কথা বলে ব্যাখ্যাটা কি? ছবির কথা বলে স্যার, এই যে আপনার উদাহরণের মধ্যেই তো স্পষ্ট। পলিসি কার্যক্রম যেটা দেওয়া হ্যাঁ, আছে এখানে আমরা দেখা তো যাচ্ছে। তার মানে হচ্ছে কি, আমি যখন এই সালিসি কার্যক্রম আমি যখন বই থেকে পড়বো, তখন একবার এই কথাটা বলা আছে যে এখন মনে হচ্ছে আমরা সালিসিতে আছি, তাই না? যে কোনো সঠিক। সালিস, আমরা কোনো সালিসি পড়ছি, তো উনি কথা বলতেছে এরকম, মানে এটা হচ্ছে লিনার্দো ভিঞ্চি, এই যে, যিনি আর্টিস্ট ছিলেন, রোমের আচ্ছা যাই হোক। তো উনি ছবি লেখার জন্য কোনো বিখ্যাত হয়ে উঠছিল, এই ছবি আর্টিস্টের জন্য। তো এই যে ছবিগুলা কোনো একটা জায়গায় আপনার উপস্থিত থেকে আপনার কোনো ছবি উঠায় নিবে, উঠায় নিলে কিন্তু কোনো এক সময় ছবি যদি কোথাও কোনো ফেসবুকে বা কোনো স্মৃতি হিসেবে রেখে দেন, বা আপনি ওটা ওয়াল ফ্রেম করে রাখেন,
তো কোনো আবার যখন এটা কিছুদিন পরে বা আগে আপনি এটা যখন ছবিটা একটু দেখেন, তখন একটা স্মৃতি মনে হয় যে যে আমি ওখানে ছিলাম, ছবি দাঁড়ায় দাঁড়ায় কি জানি কথা বলতেছিলাম, তখন ওই স্মৃতিটা কিন্তু মনে হয়। সেরূপ ছবির মাধ্যমে হচ্ছে আপনার, আপনি যখন এটার গবেষণাটা ছিল স্যারের, যে তুমি যখন পড়বা ভুলে যাবা, যখন লেখবা তাও ভুলে যাবা, আর যখন তুমি দেখবা তখন শিখবা। মানে প্র্যাকটিক্যালি, মানে প্র্যাকটিক্যালি কথা বলতো আর কি, যখন তুমি দেখবা তখন শিখবা। তাহলে আমরা একে সালিসি কার্যক্রমের ক্ষেত্রে প্রযোজ্য হবে না, তাহলে সালিস তো বুঝলাম এখন। এখন আসেন তারপরে আদালতে কালকে ইয়ের সমস্যা ছিল এটা, সরি সরি সাদেকের। আর সাদেকা ক্লাসে জি আসলো, স্যার। ক্লাস সাদেকা আর পিছায় যাবে, ক্লাসে কদিন আসলো এই ইয়েতে, ওনাদের একটু খোঁজ নিয়েন তো আপনার বান্ধবী। আদালত, পরে দেখেন আদালতে বা কর্মকর্তার নিকট দাখিলকৃত কোনো এফিডেভিট, এই যে এখানে এফিডেভিট শব্দের অর্থটা হচ্ছে কোন একটা হলফনামা। মানে এটা একটা উকিলের মারফতে, যেমন এখানে দুইটা উদাহরণ দিছি, যে এফিডেভিটটা কি করবে, একটা হচ্ছে ভোটার আইডি কার্ড হলফনামা দিচ্ছে, এখানে তার ভোটার নাম পরিবর্তন করতে পারে, ভোটার আইডি যে এখানে একটা আছে, এখানে আছে নাম পরিবর্তন, উকিল মারফতে এটা একটা হলফনামা দিবে, একটা স্বীকৃতি, একটা দিল যে এখানে এর পরিবর্তে আমি এই নামটা বসাবো। এই যে এখানে পরিবর্তে একটা ছবি দেখা যাচ্ছে, জাতীয় পরিচয় পত্র দেখা যাচ্ছে, বর্ণিত নাম হচ্ছে ফুলজান, মিস্টার ফুলজান, ভুল লিপিত হয়েছে, অন্যান্য সকল তথ্য সঠিক আছে, আমার নাম হবে ফুল বানু, ওর নাম হবে ফুল বানু কিন্তু ফুল জান হয়ে গেছে। এরকম বাংলাদেশের ইতিহাসে ভোটার আইডি কার্ডে অ্যাভেলেবেল আমাদের হয়। এবং অনেক সময় সার্টিফিকেট হারায় যায়, সেই আমরা অনেক সময় দেখা যায় সার্টিফিকেটে ভুল থাকে। গত 5 তারিখে অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত পঞ্চগড়ের হলফনামার মাধ্যমে জাতীয় পরিচয় সংশোধন করতে চায়। এই যার এ আর নং একটা নাম্বার দেয়, তখন এই নাম্বারটা দিলে এই পেপার কাটিংটার সাথে তারা ওই যে কোর্টের ওই যে ইয়ের কি বলে এটাকে, স্টাম্পের মাধ্যমে তারা এসারে এফিডেভিট করায় নেয়, পরবর্তীতে সেটা সংশোধন হয় যেখানে লাগে আর কি, সংশোধন করার জন্য যে আপনি এফিডেভিট করে নিয়ে আসেন, তখন এটা আইনি কিছু প্রসেস। আচ্ছা, আর এখানে স্যার আর ধর্ম পরিবর্তন করলো, স্যার ধর্ম পরিবর্তন করলো তো স্যার এফিডেভিট করে না স্যার? হ্যাঁ হ্যাঁ, এটাই। আচ্ছা, এটার আমি এফিডেভিটের যে সুন্দর একটা সংজ্ঞা লিখছি, যেমন তুমি মনে করো এরকম যে তুমি একবার স্বীকার যাতে এফিডেভিট এরকম করায়, কারো কাছে এফিডেভিট করা নিল যে তুই যে বক্তব্যটা দিছস এটা একটা এফিডেভিট করায় নি, যে পরবর্তীতে তুই যে মিথ্যা বলস, হতে পারে না, কিন্তু এটা কিন্তু জি আদালতে স্যার। গ্রহণযোগ্য হবে না, যদিও এটা করে নেয় যে অন্যান্য ক্ষেত্রে প্রাসঙ্গিক বা কার্যক্রম করে, কিন্তু এটাই বলছে আদালতে বা কর্মকর্তা নিকট দাখিলকৃত কোনো এফিডেভিট, এটাই বলছে, তুমি কালকে বুঝতে পারো না বিষয়টা। তে জি সব স্যার। ক্ষেত্রে এই ক্ষেত্রে এটা প্রযোজ্য হবে না, কিন্তু অন্য কার্যক্রম হচ্ছে আইনি দিক। ঠিক আছে, এখন আসো, দ্য আর্মি অ্যাক্ট 1952, নাভাল ডিসিপ্লিন অর্ডিন্যান্স, অর্থাৎ নৌ আর্মি এবং এয়ারফোর্স, সেনা নৌ বিমান অর্থাৎ সামরিক বাহিনী যেটা আমরা বলি, 1953, 52, 53 এবং 1961 সালে গঠিত যে কোর্ট মার্শাল যেটা রয়েছে, এর যে কার্যক্রম, আমরা এই শব্দগুলো আমরা দেখবো একটু পরেই, আমরা এই আমরা যখন শব্দগুলা লেখা ছিল। আচ্ছা, যাই হোক, এখন বুঝতে পারছো তো, এখানে জি দুইটা স্যার। ছবি, যে এরা যদি বিচার কার্য কোর্ট মার্শালের ক্ষেত্রে এই সাক্ষ্য আইনটা তারা যদি ইউজ করার সুযোগ নেই, এরা এখানে গ্রহণযোগ্য হবে না। তাহলে কে বলতে পারবেন যে কোন কোন ক্ষেত্রে প্রযোজ্য হবে না, একজন বলেন তো, কে বলতে পারবেন? সালিসি কার্যক্রম আর আর্মি সামরিক কোর্টে, আর স্যার এই জন্য এফিডেভিট ক্ষেত্রে স্যার। আর একজন কে বলতে পারবে? আরো শুদ্ধ করে কে বলতে পারবে আরেকজন? আচ্ছা, তাহলে এইটুক তো বুঝতে পারছেন সবাই না? কারো কোনো ডাউট আছে? আচ্ছা, এখন দেখেন, ইয়ে বলেন, চঞ্চল দা বলেন যে আমরা 3 ধারায় যে বিষয়টা বলেছিলাম, বিষয়টা কি তাহলে? এটি রিপিটে যাচ্ছি, বিষয় বা ঘটনা বা ফ্যাক্ট, বিষয়টা কি, কে বলতে পারবেন? চঞ্চলদা কোথায়? অরুণাদি বলেন তো বিষয়টা কি, এই শুধু বিষয়, ইন্দ্রগ্রাহ্য বা কোনো কিছু, কিংবা তারপরে কোনো কিছুর অবস্থা সম্পর্কে।
কোনো কিছুর মানে পারপার্শ্বিক, চারিপাশের পারপার্শ্বিক অবস্থা দেখে যেটা বোঝা যায় মানসিক আচ্ছা ভাবে, এটা আচ্ছা, বুঝতে অনুভব করা পারলাম। যায়। তাহলে আমরা একটু একটু ক্লিয়ার যে বাস্তবিক বাস্তবিক যাই, যেহেতু আইনটাকে সবসময় বাস্তবের ক্ষেত্রে নিতে হবে। মেজবা মনোযোগ দেন। আমি প্রথম বলছিলাম 3 ধারার প্রথম যে বিষয় ছিল সেটা হচ্ছে ইন্দ্রিয় গ্রাহ্য। ইন্দ্রিয় গ্রাহ্য আমরা এখানে ছবিতে কি কি দেখতে পাচ্ছি? ত্বক, কান, জিহ্বা, নাসিকা, চক্ষু, তাই না? এই পঞ্চ ইন্দ্রিয়ের মাধ্যমে আমরা কি কি কোনো কিছু অবস্থা সম্পর্কে আমরা বুঝতে পারি না। 5টা ইন্দ্রিয় যে রয়েছে, প্রথমটা হচ্ছে যে বিষয় শব্দের অন্তর্ভুক্ত হবে এই পঞ্চ ইন্দ্রিয়ের মাধ্যমে কোনো কিছু সম্পর্ক বোঝায়, এটা একটা বিষয়। আর এখানে যে 3টা ছবি দিচ্ছি দেখেন, 3টা ছবি একজন বলেন তো 3টা ছবির মানে কি? এখানে একটা, এখানে একটা, এখানে একটা। কে বলতে পারবে না 3টা ছবির কি বোঝা যাচ্ছে? এখানে একজন গলাগলি করতেছে, একজন ভদ্রলোক, আর এটা কি বোঝা যায় এই ছবিটা? এই ছবিটা, থার্ড ছবিটা কি বোঝা যায়? স্বামী মনে হচ্ছে। থার্ড ছবিটা কি বোঝা যায়, ভদ্রলোক না চোর? স্বামী। হ্যাঁ কাউসার, শোনা যায় না। বলছি যে এই প্রদর্শন করতেছে এরকম কিছু স্যার। এটা এটা কি বোঝা যায়? চোর বাটপার বোঝা যায় না ভদ্রলোক বোঝা যায় এই লাস্টের ছবিটা? ভদ্রলোক কোনো কিছু প্রদর্শন করতেছে স্যার, এরকম নাকি স্যার? আমরা থানা যারা চোর। চাকরি করি তারা বুঝবে, পিছনে দেখা যাচ্ছে মেজারমেন্ট আছে, যদি এরকম মেজারমেন্ট থাকে তাহলে আমরা বুঝবো যে এই হলো কোথাও আসামি, ও আসামি স্যার, হিসেবে ধরে নিই। হ্যাঁ আসামি। কি আসামি বলো? স্যার, আসামি। হ্যাঁ, জাত চোর আসামি। হ্যাঁ, হ্যাঁ, চোর বা বদমাশ যাই বলে অপরাধী হিসেবে আমরা গণ্য করবো। এরকম দেখবেন, এটা দেখাচ্ছে তার নামটা ধরে রাখছে, তার বয়স। এরকম থানায় গেলে যে এখন বর্তমানে যে সিডিএমএস করার আগে সিএম কি বলে এটাকে, যাই হোক ওই তাদের তাদের পুরো নাম ঠিকানা এন্ট্রি টেন্ট্রি করে, ফিঙ্গার টিঙ্গার নেয় হ্যাঁ, এসআইবিএস, গুড। এই এসআইবিএস করার আগে এখানে ছবি টবি ওখানে দিতে হয়, সিডিএমএস এসআইবিএস রাখতে হয়। তো এখানে দুইজনকে, একজন দেখা যাচ্ছে ধর্মীয় নিয়ে বিষয় নিয়ে চিন্তা ভাবনা, আরেকজন হচ্ছে ভদ্রলোক দেখা যাচ্ছে। তো এদের চিন্তাধারা, এদের যে চিন্তাধারা, এদের কি এক নাকি? এক না। তো এরা কোনো না, এরা আইন সম্পর্কে সচেতন নাকি অসচেতন এই দুইজন? সচেতন স্যার, সচেতন। আর এ হলো, এ সচেতন, এও এও কি এই সচেতন হতে পারে না? সচেতন স্যার। তাকে সংশোধন করলে সচেতন হতে পারে। তাকে তো, সে যদি, সে জানে যে আমি চুরি করলে আমার ধরে পুলিশ ধরবে, সে এইটুকু এই বিষয়ে সচেতন। কিন্তু অপরাধ করলে তাকে যে সাজা দেওয়া হবে সে এটাও জানে, কিন্তু তাকে অপরাধীকে সংশোধন করাই হচ্ছে কি রাষ্ট্রের কাজ। পুলিশের কাজ কি সংশোধন? তাকে ধরা, তাকে গ্রেপ্তার করা। তাকে, তার কাজ হচ্ছে তাকে গ্রেপ্তার করা। এখন এই যে মানসিক অবস্থা, যে এরা যদি তারা ধর্মীয় চিন্তা করে বা ধর্মীয় ছাড়াও চিন্তা করে যে না, আমি আহ কোন একটা বিষয়ে সম্পর্কে সচেতন, মানসিক সম্পর্ক হোক বা নিজে হোক, এই ক্ষেত্রে তারা সচেতন, কিন্তু এই ক্ষেত্রে সে সচেতন না, যার ফলে সে অপরাধটা করছে। আর কোনো অপরাধ করার আগে বা পরে, যদি অপরাধ করার আগ পর্যন্ত যদি মনে করে এটা অপরাধ হচ্ছে, সে যদি সচেতন থাকে তার দ্বারা অপরাধ হবে না। আর যখন যে জানবে যে আমার দ্বারা প্রতারণামূলক হতে বা প্রতারণা হচ্ছে, হ্যাঁ, তাহলে তার দ্বারা কি, সে সে নিজেই হোক, সে যখন চিন্তা করবে যে আমার দ্বারা প্রতারণা হচ্ছে, যে আমি কোনো একটা অপরাধ করতে যাচ্ছি, তখন তো অপরাধী। আচ্ছা, তাহলে একটি হচ্ছে পঞ্চ ইন্দ্রিয়, আর একটা হচ্ছে কি মানসিক সম্পর্কে সে সচেতন। এখন এখানে কি বোঝায় এই ছবিটা এই 3টা ছবি দেখা যাচ্ছে, এই 3টা ছবিতে কি বুঝেন? এগুলা কিন্তু এক একটা বিষয় বা ঘটনা। পঞ্চ ইন্দ্রিয় মানে এটা একটা বিষয় বা ঘটনা। এই মানসিক সম্পর্ক সচেতন এরা প্রত্যেকে, এটাও একটা বিষয় বা ঘটনা। এখন এই ছবি 3টা ছবির মানে কি বলেন তো একজন? অরুণাদি বলেন, প্রথম ছবিটা কি বোঝাচ্ছে? বুঝতে অরুণাদি, পারতেছি না, বুঝতে আর কেউ? পারতেছি না। এই অনেকগুলা সুন্দর বেলুন গুলা খুব সুন্দর করে সাজানো আছে না, দেখা যাচ্ছে? স্যার, তিনটা তিনটা করে, বেলুন। প্রত্যেক 3টা করে 4টা বেলুন সুন্দর করে সাজানো আছে না? ভালো লাগতেছে না দেখতে? আচ্ছা, ডিসিপ্লিন। হ্যাঁ, এই যে একটা লাইব্রেরি দেখা যাচ্ছে, খুব সুন্দর করে সাজানো আছে ক্রমানুসারে দেখা যাচ্ছে। এই যে এই দেখা যাচ্ছে এই মাঝখানের বই, তারপর এক একটা কালার আলাদা, এবং এখানে মনে হচ্ছে একটা বইয়ের নাম বললে যে কোনো ওরা ওইখান থেকে বের করে নিয়ে আসতে পারবে। কিন্তু এখানে এসে দেখেন একটা লোক সামনে বসে আছে, বিদ্যাসাগর। তো ওনার যে এখান থেকে যদি আমি বলে আমার একটা বই বের করো, আমি পারবো? ও পারতে পারে, ওর মুখস্থ আছে কোন চিপার ভিতরে বা কোন জায়গায়
সে রাখছে, সে বলতে পারে। তার মানে কি এই দুইটা সুবিন্যস্ত, সুন্দরভাবে সাজানো আছে, এটা একটা বিষয়। এখানে হ্যাঁ, অমানুষ এটা একটা সাজানো আছে, এটা একটা বিষয়। এখানে এটাও বিষয়, কিন্তু এটা সাজানো না, তাই না? এটা অগোছালো স্যার। লাইন, এটা কিন্তু ডিসিপ্লিন না। ক্লিয়ার? এই জন্য পার্থক্য এটাই, যে কোনো একটা সুন্দরভাবে সাজানো আছে, এটা একটা বিষয়। নির্দিষ্ট স্থানে নির্দিষ্ট ক্রমানুসারে কোনো সাজানো আছে, সেটাও একটা বিষয়। ক্লিয়ার অর্ণাদি? হ্যাঁ। আপনি যখন প্র্যাকটিক্যালি যাবেন, আমি সাক্ষ্য চেষ্টা করতেছি প্রত্যেকটা উদাহরণ এবং পিকচারের মাধ্যমে তুলে ধরা, যাতে আজীবন মনে থাকে। লেকচার গুলো কথাগুলো মনে থাকবে, কারণ আপনারা তো পড়ে যান, পড়ে গেলে তার মধ্যে কি পড়ছিলাম। এখন বই পড়েন, দেখবেন মোটামুটি ক্লিয়ার। এখন এই ছবি, এই ছবি, এই ছবি, তিনটা ছবিতে কি বুঝেন? আমরা কিন্তু তিন ধারা আছে, এবার ইয়ে বলে, চঞ্চলদা বলবে। এই তিনটা ছবি, প্রথমটা এইটা, মাছেরটা বলেন, মাছেরটা কি বোঝাচ্ছে? স্যার আমি মেজবার সাথে আছি স্যার, রিয়াজ স্যার। হ্যাঁ, না, ওই যে চঞ্চলদা বলবে। আচ্ছা, ঠিক আছে, সমস্যা নেই। চঞ্চলদা বলেন, মাঝখানের ছবিটা কি বোঝাচ্ছে? চঞ্চলদা কি নাই নাকি ক্লাসে? আচ্ছা, সাদেকুর বলো তো, এটা তুমি পারবা, বল দেখি। রিয়াজ বলো, এটা কি কি বোঝাচ্ছে? নির্যাতন স্যার, নির্যাতন। আচ্ছা, কি কে কাউকে মারতেছে, তাই না? এরকম বোঝাচ্ছে না, হ্যাঁ, কেউ কাউকে অ্যাসল্ট করছে, এটাই নির্যাতন তো বোঝা যাচ্ছে। করতেছে। আচ্ছা, ছবিতে বোঝা যাচ্ছে কেউ কাকে তাকে আঘাত করছে, চার পাঁচজন ধরে রাখছে, নিচে একজনকে ফেলে দিচ্ছে, এরকম কিছু তো বোঝাচ্ছে নাকি? জি আর স্যার। এখানে ওই যে তারাও ভিকটিম, এখানে সবাইকে মনে হচ্ছে এর নিচে যারা, এরাও ভিকটিম। এখানে এরা মনে হচ্ছে খুবই মানে খুব, কি বলে এটাকে, শয়তান অপরাধী টাইপ, স্যার। পাজি টাইপ। মানে এরা যারা, এরা হচ্ছে কি বলে এটাকে, ভিলেন, ভিলেন। হায় না। হ্যাঁ, ভিলেন। হ্যাঁ, ভিলেন মনে হচ্ছে এদেরকে। এখন এরা কি করতেছে, এদের যে এখানে মারামারি হচ্ছে বা এখানে অসহায় ব্যক্তি, এরা কি করে, এটা কি এরা দেখতেছে? এরা কি আটক দেখতেছে না? এদেরকে এখানে একটা ঘটনা ঘটতেছে, এরা এই ট্রেনে বসে বা চালানোর পাশ থেকে তারা দেখতেছে যে ঘটনাটা কি। এরকমই না? জি স্যার। এখন আমরা অনেক সময় মামলা যেগুলো হবে, মামলা হওয়ার সাথে সাথে কোনো একটা ঘটনাস্থল গেলেই আমরা সেখানে যাওয়ার সাথে সাথে পুলিশ যখন যাবে, থার্ড পার্টি পুলিশ যা জিজ্ঞেস করবে, এখানে কি হয়েছে, তুমি কিছু জানো? ওখানে যে লোক থাকে, আর এখানে এরা কিন্তু প্রত্যক্ষ সাক্ষী। এই যে তারা যে একটা দেখছে কোনো একটা ঘটনা, এটা একটা দেখছে না, এটার প্রত্যক্ষ সাক্ষী। আর এ কিন্তু, এরা যে পুলিশ যে জিজ্ঞেস করছে, তুমি কি দেখছো না শুনছো, বড় বলছে আমি দেখি নাই জনাব, আমি শুনছি। এখন পুলিশ আসার সাথে সাথে এখানে কিছু কিছু দেখা যাচ্ছে। এই যে পুলিশ দাঁড়ায় আছে, আরেকজন বসে আছে, ছবি উঠাচ্ছে। এই যে এখানে কি দেখা যাচ্ছে, এগুলা দেখা যাচ্ছে, এগুলা হয়তো বা কোনো ডিসিস এর বা কোনো আলামত। আমরা পড়ছি না ঘটনাস্থলে ক্রাইম সিন যেগুলা, সে ছবি উঠাচ্ছে। এই যে বিষয়গুলো, এই দেখা একটা বিষয় বা ঘটনা, শুনেছে একটা বিষয়, এটাও একটা ঘটনা। বা এখানে যে মামলার আলামত বা যাই কিছু বলো বলো না কেন, সবকিছুই কি মামলা ঘটনাস্থলে সম্পৃক্ত। তো সবকিছুই ঘটনার বিষয়। আর এই মামলা আলামত টালামত এগুলো আমরা সামনে আস্তে আস্তে পড়বো, সবগুলো এক জায়গায় ধারায় বলে ফেললে প্রেস লাগাবে, ওগুলো আস্তে আস্তে। তাহলে কোন একটা শোনা, সেটাও একটা বিষয়, কোন একটা ঘটনা দেখা, সেটাও একটা বিষয় নাকি? আরেকটা বিষয়, এই যে আরেকটা, এখানে এই ছবিটা কার? এটা স্যার সুনাম বুঝেছে স্যার, শাহরুখ খানের সুনাম। এখানে এই ছবিটা শাহরুখ খানের কেন দেওয়া হয়েছে এখানে? খ্যাতি এখানে বুঝেছে আর শাহরুখ কি স্যার। খানের, শাহরুখ খানের বোঝা যাচ্ছে যে এখানে সে তার খ্যাতি আছে, তার খ্যাতিটা কি, সে খুব ভালো একজন, কি, একজন অভিনেতা, ভালো ছবি করে, ডান্সার, তাই না? এই জন্য তার একটা খ্যাতি বা তার সুনাম। এই যে তার এই এই যে কোনো ব্যক্তির এটাও একটা বিষয় কিন্তু। এর ঘটনাটা কি বলে না, যে সে এত ভাইরাল হয়েছে, সে একটু ভালো হওয়ার কারণটা কি, বিষয়টা কি? বিষয়টা হচ্ছে তার ভিতরে তার যোগ্যতা আছে, তার ক্রেডিট আছে, যার ফলে সে খ্যাতি। এখন আমাকে একজন বলেন যে এই পুরা পিকচার দেখে দেখে যা এই পর্যন্ত যা পড়লেন, এখন আমাকে একজন ক্লিয়ার করে বলেন যে তাহলে বিষয় কি কি বিষয় অন্তর্ভুক্ত হবে, আমাকে একটু বলেন উদাহরণ সহ। কে বলবে, কাউসার বলবে না দিদি বলবে? অরুণাদি বলেন তো সুন্দর করে, আপনার কণ্ঠটা ক্লিয়ার আছে, বলেন। কি বিষয় বলবো স্যার? প্রশ্ন হচ্ছে বিষয় কি, বিষয় কি কি অন্তর্ভুক্ত থাকবে, কয়েকটা উদাহরণ দেন। আমি পড়া, সব সময় পড়া এটা না শেষ করে আমি সামনে যাব না, আগে ভালো করে প্রথম দিক থেকে পড়লে সামনে ভালো করবেন। ভালো করে বলেন।
অন্তর্ভুক্ত থাকবে হচ্ছে কোনো নির্দিষ্ট বস্তু কোনো নির্দিষ্ট স্থানে কিভাবে ক্রমান্বয়ে ভাবে সাজানো আছে কিনা, এটা একটা নাকি বিষয়। এলোগুলো হ্যাঁ, এলোপাথারি ছিল। না, হ্যাঁ, এটা একটা এটা বিষয়, একটা হ্যাঁ। বিষয়। হুম। এবং ওখানে আশেপাশে যারা স্পষ্টভাবে ঘটনাটা দেখেছিল, এটা একটা বিষয়, তারা কি গুড। স্বচক্ষে দেখেছে নাকি কারো কাছ থেকে শুনেছে শুনেছে, হ্যাঁ। ঘটনা। শুনি আছে, গুড। হ্যাঁ, তারপর? শুনে আসছে, এটা একটা বিষয়। হুম। আর কি হতে পারে? আর কি আছে? এবং মানে যে আরো কোনো একটা খ্যাতি আছে। একজন ব্যক্তি এমন ভাবে স্পষ্ট ভাবে নিজে স্বেচ্ছায় উক্তি দিবে যে আমি সেখানে খুব কাছাকাছি থেকে বিষয়টা মানে গুড। মোটামুটি পর্যবেক্ষণ হয়েছে, ভালো করেছি। হয়েছে, ভালোই বলছেন। মানে আরেকটা হচ্ছে কোনো ব্যক্তির খ্যাতি আছে বা তার সে সম্পর্কে তার গুণ আছে, বা যেটা বলে এটা শাহরুখ খানের যে উদাহরণটা দিলাম। আর একটা বলছিলাম যে আমরা যে মত পোষণ করা, যে ইচ্ছা পোষণ করা, যে প্রতারণামূলক ভাবে যেটা বলছিলাম, যেটা হচ্ছে অনুভূতি সম্পর্কে সচেতন, এটা একটা বিষয়। এটা তো আগে যে বললাম যে পঞ্চ ইন্দ্রিয় আর হচ্ছে এই মানসিক অবস্থা, এই দুইটা থেকেই বললাম। এখন এই এক ধারা তিন ধারা কারো কোনো সমস্যা আছে কিনা আজকে একটু নতুন করে পড়াবো। আজকে তো একটু টপিক একে তিনে কোনো সমস্যা আছে সবার? এখন কথা বলবে না। এক ধারা, এক ধারা তিন ধারা, সাদেকুর এক আর তিনের সমস্যা আছে তোমার? উম, ঠিক স্যার, সমস্যা নাই স্যার। তাহলে ক্লিয়ার। আমি, শোনো, সবার উদ্দেশ্যে একটা কথা বলি। সবার উদ্দেশ্যে একটা কথা বলতেছি যে জি সাক্ষ্যায়ন না খুব, স্যার। সাক্ষ্যায়ন হচ্ছে খুবই সহজ এবং খুবই কঠিন। সাক্ষ্যায়ন হচ্ছে উদাহরণ দিলে বুঝবেন যে একটা বল মাঠে যখন খেলবেন, তখন বলটার পিছনে সবসময় জোরে শট দিতে হয়। জোরে শট দিলে বলটা অনেক দূরে যায়। তবে যত পিচ থেকে যত দূরে শট দিবেন, বলটা দ্রুত কি সামনের দিকে আরো বেশি দূরে যাবে। এই সাক্ষ্যনের সাথে আমি ফুটবলের খেলার সাথে আমি তুলনা করি সবসময়। পিছন দিক থেকে রিভিশন না দিলে খালি ভুলে যাবেন। এই জন্য এক তিন ধারাবাহিক ভাবে আমি পড়ে যাচ্ছি যাতে আপনাদের মনে থাকে। এখন আসেন আমরা আজকে, দেখবো বিচার্য বিষয়, খুব ইম্পর্টেন্ট। এটা একটু সময় লাগবে, সবাই আজকে মুখস্থ করাবো। বিচার্য বিষয়, একজন আমাকে বলেন, এই চঞ্চল দা বলেন তো, এই বিচার্য বিষয়টা কি বুঝে, আপনি নর্মালি কি বুঝেন বলেন? এই বিচার্য বিষয়টা কি বুঝেন? আমরা কিন্তু বিষয় ক্লিয়ার, বিষয় সম্পর্কে কারো কোনো ডাউট আছে? চঞ্চলদার এখানে মনে নেই, এটা সমস্যা। এই মেজবা, রিয়াজ বলো, রিয়াজ, বিচার্য বিষয়টা কি? বিষয় তো ক্লিয়ার, বিচার্য বিষয়টা কি? বিচার্য বিষয় মানে হ্যাঁ, মামলা প্রমাণের যে সকল ঘটনা বা বিষয় আদালতে বিচার্য হিসেবে গণ্য হবে তাকে বিচার্য বিষয় বলে স্যার। করতে বললা এটা? মন থেকে স্যার। তো ওই যে উপরে লেখা আছে এর থেকে তো দেখলাম, খুব খুব বললা। হ্যাঁ, জি, এটার কি? এটা কপি পেস্ট। আর কি এটার মানেটা কি? আমি তো সবারই মুখস্থ করাবো, আপনার খালি দৌড় দিলে তো চলবে না, এটার মানেটা বুঝতে হবে তো। একজনে বলেন তো এটার মানেটা কি? মামলা চঞ্চল বিচার ইয়াতে ক্ষেত্রে বল। স্যার হ্যাঁ, সাদেক, হ্যাঁ বলো। বিচার ক্ষেত্রে স্যার, মামলার বিচার ক্ষেত্রে যে বিষয়গুলো সম্পর্কযুক্ত, মানে হুম, যেগুলো প্রয়োজন তার একটু বিচার্য বিষয় বলে নাকি স্যার? এই খুব সুন্দর একটা কথা বলছে সাদেকুর, ভালো, ধন্যবাদ। তারপর আর কে? যে অরুণা দি। কোনো বিষয়ের সহিত সংশ্লিষ্ট কোনো বিষয়, মামলার বাদীর দাবিকৃত বিষয় কিংবা বিবাদীর অস্বীকৃতি, মানে মামলার বাদী দাবি করে যে এটা আমার কিংবা এটা হয়েছিল, আর হ্যাঁ, যে নাকি বিবাদী সে সম্পূর্ণ অস্বীকার করবে যে না এটা আমি করিনি কিংবা এটা তার না। গুড। এটাও আরেকটা সুন্দর, খুব সুন্দর, আপনারা তো আমার চেয়ে ভালো জানেন। আর আরেকজন বলেন তো। এখন আমি আর একটু ক্লিয়ার করি, একটা উদাহরণ দিই। ওই দিদি যেটা বললো আর কি, দিদির উদাহরণের সাথে একমত দেই। এখন যেখানে মামলার বিচার্য বিষয় নাই, সেই মামলা চলবে কি চলবে না? এক কথায় এমসিকিউ উত্তর, হ্যাঁ না না বলুন তো একজন। মামলায় যদি, মামলা করলেন, সেখানে বিচার্য বিচার্য বিষয় বিষয় না নাই, হলে মামলা কি, মামলা করবে না। মামলা কি নিষ্পত্তি হবে না মামলা খালা শেষ করে দিবি? মামলা চলবে না। চলো না। মানে মামলা যেখানে, এখন প্রশ্ন হচ্ছে, উদাহরণ দেই, উদাহরণ যে রিয়াজ, রিয়াজ আহ কাউসারকে মানে আঘাত করছে। মনোযোগ,
সবাই মনে। ডিআইজি স্যার, হ্যাঁ, হ্যাঁ। স্যার কাউসার ভাই ডিআইজি স্যারের অফিসিয়াল লোক স্যার, আমি আঘাত করবো না, উনি করবো। আচ্ছা, রিয়া, আচ্ছা ঠিক আছে। কাউসার, রিয়াজ কাউসারকে আঘাত করলো, তো আঘাত ধরুন সে জায়গায় নাই, কিছু কিছু ওয়ার্ড ইয়েতে বলা যায় না, এগুলা কমিটি গাইডলাইন ধরে। যাই হোক, আঘাত করার ফলে সে শারীরিক অসুস্থ হয়ে সে হসপিটাল ভর্তি আসলো। এখন কাউসার মামলা দিল রিয়াজের বিরুদ্ধে। এখানে এখানে প্রশ্ন কি, আদালতে যে বিচার্য বিষয়টা কি হবে বলো তো? বিচার্য বিষয় কে বলতে পারবে যে এখানে বিচার্য বিষয়টা কি? আঘাত করেছে। হ্যাঁ, আঘাত করেছে কিনা এটা একটা বিষয়। আসলে কি তারা দণ্ড স্যার। মারছে কিনা এটা একটা বিচার্য বিষয়। মারার আঘাতের ফলেই তো সে হাসপাতালে ভর্তি হয়েছে, মেডিকেলে যে ভর্তি। আর একটা বিষয়, এখন আমি কাউসারের কাছ থেকে, রিয়াজের কাছ থেকে 50,000 টাকা নিছি, নিয়ে আমি 6 মাসে 1 বছর চললাম। এখন হঠাৎ করে 1 বছর পরে আয়া বলতেছে আমারে আমারে টাকা চাইছে। আহ, কাউসার বলতেছে, রিয়াজ বলতেছে আমার, স্যার আমার টাকা দেন। আমি বললাম আমি তোমার টাকা নেইনি। এখন বিচার্য বিষয় কি হবে? স্যার 5 মাস শাস্তি স্যার। না, না, বিচার বিচার বিষয় কি হবে? স্যার, আমি কি আপনাকে টাকা দিছি কিনা এটা প্রমাণ হ্যাঁ, করাটা গুড, হচ্ছে। গুড। আদালতের বিচার্য বিষয় হচ্ছে তা আসলে টাকাটা দিছে কিনা, তার কাছে ধার নিছে কিনা, নিলে কোন শর্তে। টাকাটা যে মৌখিক তো কোনো স্টেটমেন্ট হবে না, অবশ্যই দিলে কোনো শর্তে দিছে, কোনো লিখিত ডকুমেন্টস আছে। আপনারা তো ভালোই বলছেন, মোটামুটি বিচার্য বিষয়। এখন আমরা জাস্ট একটু যদি বলে থাকি, আমরা একটু জাস্ট একটু আমরা একটু উদাহরণ বাস্তবিকের সাথে আমরা যে কিছু পিকচার গুলো আছে আমরা একটু মনোযোগ দিব। সর্বশেষ এখানে যা বলছি সব রয়েছে, খালি একটু মুখস্থ করাবো এখানে, আর কিছু না। এখানে একটু কিছু বিষয় আছে যে বিচার্য বিষয়। এখানে দেখে, এখানে দেখা যাচ্ছে, দেখেন তো। সেটা পরে আসি, আগে মূল বইয়ের আলোচনাটাই যাই। বিচার্য বিষয় বলতে এইটুক দেখেন, দেখা যাচ্ছে সবার? জি স্যার। লেখাটা দেখা যায় সবার? জি স্যার। আচ্ছা, সাদেকুর মনোযোগ দাও। তারপর হচ্ছে নতুন যারা, বিচার্য বিষয় বলতে এমন কোন ঘটনা বোঝাবে, মনোযোগ দেন। এখানে মুখস্থ করেন সবাই, এটা অনেকেই খালি বারবার খালি ভুলে যায়। এখানে 5টা শব্দ অন্তর্ভুক্ত আছে। যে বিচার্য বিষয় বলতে আপনারা যা বলছেন সবগুলাই আছে, ওগুলা আসতেছে আলোচনায়। আগে হচ্ছে আমরা মূল বইয়ের যে কথাটা এটা আগে নিয়ে নিই। পরীক্ষা যদি আসে বিচার্য বিষয় প্রাসঙ্গিক বিষয় কাকে বলে, অথবা বিচার্য বিষয় প্রাসঙ্গিক বিষয় পার্থক্য কি, এগুলো পরীক্ষা আসবে, আসার মতো কোশ্চেন। এগুলো শুধু অনেকে মুখস্থ করে, একটু ভালো করে রিডিং নেন, মুখস্থ করা লাগবে না। বিচার্য বিষয় বলতে এমন কোনো ঘটনা বোঝাবে ও অন্তর্ভুক্ত করবে যা স্বয়ং বা অন্য কোনো ঘটনার সঙ্গে সম্পৃক্ত। প্রথম হচ্ছে এমন কোনো ঘটনা বোঝাবে ও অন্তর্ভুক্ত করবে, স্বয়ং সে নিজে অথবা অন্য কোনো ঘটনার সাথে সম্পৃক্ত হবে। অন্য কোনো ঘটনার সহিত সম্পৃক্ত হয়ে কি করবে, মানে যে দুইটা উদাহরণ দিচ্ছি, যে কাউসার এবং রিয়াজের যে বিষয়টি, মারামারির বিষয়টি, আরেকটা বলেছি টাকা ধার নিয়ে সংক্রান্ত। অর্থাৎ যদি তারা যদি অস্বীকারই করে, প্রথম নিল পরে অস্বীকার করলো যে নেয়নি, পরে তাকে বিচার্য বিষয় ছিল তাকে মারছে কিনা, যদি মারার যদি কারণে কিন্তু ঘটনার উদ্ভব, কেন মারছে কি কারণে মারছে এটা পরের কথা, কিন্তু তাকে মারছে কিনা। বিষয়টা কিন্তু এরকম যে কোনো একটা ঘটনা ঘটার পরেই কিন্তু পরবর্তী একটা ঘটনার সাথে সম্পৃক্ত হয়ে যাচ্ছে, বা অন্য কোনো ঘটনার সাথে সম্পৃক্ত হওয়া। এই যে দুইটা বিষয়, একটা হচ্ছে কোনো একটা ঘটনা বোঝাবে, যেটা আমরা বুঝলাম বিষয়ের সাথে সম্পৃক্ত, আমরা বিষয় কি কি বিষয় রয়েছে এটা আমরা জানলাম। এখানে ঘটনা বোঝাইছে ওই বিষয় একই। সম্পৃক্ত হয়ে কি করবে, কোনো মোকদ্দমা যখন কোনো ঘটনা ঘটবে, তখনই কিন্তু আদালতের বিষয় চলে আসে, কোনো মামলার বিষয় চলে আসে। মনোযোগ দেন সবাই, এটা অনেকে বুঝে না। কোনো মোকদ্দমা মানে মামলা, মোকদ্দমা অবলিক মামলা লিখছি, যে থানায় গিয়ে সে মামলা দিবে, এফআইআর দিবে, এজাহার দিবে, অভিযোগ দিবে, কোর্টে গিয়েও সে সে মামলা বা পিটিশন বা যেটাই হোক, নালিশ যেটাই দিতে পারে। তাহলে কোনো একটা প্রথম মামলা হলো, সেটা মামলা নেওয়ার পরে সেটা কি হবে, সেটা আদালতে বিচারিক একটা কার্যক্রমের অন্তর্ভুক্ত হবে, কোনো বিচারিক কার্যক্রমে। সেই বিচারিক কার্যক্রমে যাওয়ার পরে সেটা কি হবে, সেটা কোনো একটা অধিকার, ওই যেটা বলছেন টাকাটা, সে তার পাওয়ার অধিকার ছিল কিনা, সে আসলে টাকাটা ধার দিয়েছিল না, কোন শর্তে দিয়েছিল, এটা একটা বিষয়। প্রথম হচ্ছে কোনো মামলা বিচারিক কার্যক্রমে গেল, কোনো একটা অধিকার, দায় ওই একই কথা, তার দায় আছে কিনা, আমরা এগুলি শব্দগুলো দেখবো। অক্ষমতার প্রকৃতি, পরিধি, অস্তিত্ব, অস্তিত্বহীনতা, এই 5টা। এখানে দেখেন মোকদ্দমা বা মামলা, বিচারিক কার্যক্রম, কোনো অধিকার, দায়, অক্ষমতার প্রকৃতি, পরিধি, অস্তিত্ব, অস্তিত্বহীনতা। আমাকে একজন বলেন
এই পাঁচটার অর্থগুলা কি কে বলতে পারবেন? অরুণাদি বলেন প্রথমটা, কোন মোকদ্দমা বা মামলা, এটার মানে কি? কোনো মোকদ্দমা কিংবা মামলা, হুম। মামলা মোকদ্দমা তো ওই থানায় গিয়ে যেটা করা হয়, আচ্ছা, এটা এফআইআর বুঝলাম, গুড। করা হয় তারপরে সেটা। বিচারিক কার্যক্রম, এটা আদালতের, হ্যাঁ, এটা বুঝলাম। আদালত কর্মী। কোনো অধিকার, এটাও বোঝা যাচ্ছে যে আমি আমার অধিকার, ওই হ্যাঁ, যে দায় স্বীকার অধিকার পাওয়ার জন্য, হ্যাঁ, আমার হ্যাঁ, ন্যায্যটা পাওয়ার জন্য আমি যেটা পাই, হ্যাঁ, এর জন্যই তো সঠিক। মামলাটা করা। দায় একই হ্যাঁ, কথা। মামলাটা করা। অক্ষমতা প্রকৃতি মানে কি? এই শব্দটা একটু কষ্ট হবে সবার, সবাই একটু নিচের দিকে তাকান। দেখেন, এই অক্ষমতা, এখানে দেখা যাচ্ছে লেখাটা, অক্ষমতা লেখা দেখা যাচ্ছে সবার? অরুণাদি লেখা দেখা যাচ্ছে অক্ষমতা? হ্যাঁ, হ্যাঁ, দেখা যাচ্ছে। আচ্ছা, এখানে অক্ষমতা বলতে এমন কোনো অবস্থার অভিজ্ঞতা, একজন ব্যক্তির অন্য কোনো নির্দিষ্ট ক্রিয়াকলাপ করা একটি নির্দিষ্ট সমাজের ন্যায়সঙ্গত অ্যাক্সেস পাওয়ার কঠিন করে তোলে। অক্ষমতা জ্ঞানীয়, বিকাশমূলক, বুদ্ধিভিত্তিক, মানসিক, শারীরিক, সংবেদনশীল একাধিক কারণে সংমিশ্রণ হতে পারে। অর্থাৎ আমরা যে এই যে প্রথমে যে বিষয়গুলো বিষয়ের সাথে যে অন্তর্ভুক্ত শব্দগুলো পড়লাম, ইন্দ্রিয়গ্রাহ্য, মানসিক কোনো অবস্থা, অর্থাৎ একজন ব্যক্তি যখন সমাজের ন্যায়সঙ্গত অ্যাক্সেস পাওয়ার জন্য কোনো কিছু কঠিন করে তোলে, যে যেটা সে এটা প্রাপ্য, যে আমি টাকা পাই 50,000, 1 লাখ 6 মাস পরে সে দেওয়ার কথা, এখন সে দিচ্ছে না। ন্যায়সঙ্গত ন্যায় ভাবেই তাকে পাওয়ার কথা, এখন তাকে কঠিন করে তুলতেছে। এই যে অক্ষমতা, সে পাচ্ছে না। কোনো ব্যক্তির যে নির্দিষ্ট, এখন বুঝছেন তো, অক্ষমতা হলো কোনো ব্যক্তির অবস্থার অভিজ্ঞতা, যে একজন ব্যক্তির জন্য নির্দিষ্ট ক্রিয়াকলাপ করা, নির্দিষ্ট সমাজের জন্য ন্যায়সঙ্গত অ্যাক্সেস পাওয়া কঠিন করে তোলে। এইখানেই বলছে, এই শব্দটাই সারা জীবন যত পরীক্ষা দেবেন খালি পড়ি মুখস্থ করে যাবেন, আর খালি এটা কি বার বুঝবেন না যে অক্ষমতা প্রকৃতি কি। তার মানে কি, তার যে ন্যায্যতা ছিল, তার যে দাবি ছিল, তার যে দায় ছিল, তার যে অধিকার ছিল, এগুলো কিন্তু সবগুলা বা, যার ফলে একই ওয়ার্ড। এই যে অক্ষমতার প্রকৃতি, সে ব্যর্থ। অর্থাৎ আমাকে, আমি চলাফেরা আমার অধিকার রয়েছে কিন্তু আমাকে অ্যাক্সেস দিচ্ছে না। আমি আমার জমিটা আমার দখলে দিচ্ছে না, জমিটা নিয়ে সে নিজে ভুক্ত করে খাচ্ছে, এই যে তার অক্ষমতা প্রকৃতি। ক্লিয়ার? এখন পরিধি, পরিধি কে বলতে পারবেন? পরিধি, দিদি বলেন পরিধি। পরিধি। পরিধি মানে আমরা, আমরা জেনারেল নলেজে আমরা যেটা জানি, বৃত্ত, একটা যখন বৃত্ত থাকে, বৃত্তর পুরোটাই হচ্ছে একটা পরিধি। বিন্দু থেকে পরিধি। যখন পুরোটা সার্কেলিং ঘুরে, সেটা হচ্ছে একটা পরিধি, তাই না? বিন্দু থেকে, জি। বৃত্তের বিন্দু থেকে যখন পুরোটাই ঘুরে 100 360 ডিগ্রি, না? 360 পুরোটা যখন ঘুরে তখন হচ্ছে একটা বৃত্তের পরিধি গুলো। অর্থাৎ যে ব্যক্তির যার সাথে আপনার ক্যাসাল বা ঝামেলা, আপনার যে বিচার্য বিষয়ের যে বিষয়টা, সেটা কিন্তু একটা পরিধির ভিতরে থাকতে হবে। আপনি চাওয়ার দরকার যেটা, আপনার বৃত্তের বাইরে গেলে চলবে না। বুঝতে পারছেন বিষয়টা? ঘটনার সাথে সম্পৃক্ত সঠিক। যে বিষয়গুলো রয়েছে সে, এখন আপনি বিচার দিচ্ছেন যে, মনে করেন আহ বলতেছেন যে মামলা দিচ্ছেন তার বায়ের নামে, বোনের নামে। এখন থানায় গেছেন, মামলা দিচ্ছেন, কোর্টে সন্তুষ্ট নয়, বলেছে আমার হচ্ছে তা, আমার জমি ছিল, জমি নিয়ে গেছে, এই নিয়ে মানে মূল যে বিষয়টা, সেই বিষয়টা অন্যদিকে ছিল। অর্থাৎ পরিধি থাকতে হবে, যে পরিধির ভিতর যে ঘটনা সম্পৃক্ত, সেই পরিধির ভিতরে থাকা লাগবে, এর বাইরে যাওয়া যাবে না। ঘটনার সাথে পরিধির মিল থাকতে হবে। আচ্ছা, অস্তিত্ব, অস্তিত্ব বা অস্তিত্বহীনতা, এর মানেটা কি? কে বলবে? দিদি। অস্তিত্ব, অস্তিত্বহীনতা, অস্তিত্ব তো বুঝি আমরা নাকি, এক্সিস্টেন্স। ইংলিশ বুঝি, বাংলা বুঝি না। মানে এখন আমি আছি, আমার অবস্থান আছে, আমার আমার দৃশ্যমান আমি, হ্যাঁ, যেটা দৃশ্যমান সেটাই অস্তিত্ব। যেটা পাওয়া যাবে তার অস্তিত্ব আছে। মামলা প্রমাণ করার জন্য যা অস্তিত্ব, যেমন মামলার প্রমাণের জন্য তার যে আলামত গুলো, এটা তার অস্তিত্ব আছে। আর যে টাকা ধার দিছে তার একটা ডিড আছে, তার অস্তিত্ব আছে। এখন অস্তিত্ব যদি না থাকে তাহলে কি হয়ে যাবে? অস্তিত্বহীনতা, তার কিচ্ছু নাই। এই জন্যই বলছে, বিচার্য বিষয় বলতে এমন কোনো ঘটনা বোঝাবে, এমন কিছু অন্তর্ভুক্ত করবে যা স্বয়ং অথবা অন্য কোনো ঘটনা সম্পৃক্ত হয়ে কি করবে, কোনো মামলা, কোনো বৈচারিক কার্যক্রম, কোনো অধিকার, দায়, অক্ষমতার প্রকৃতি, পরিধি, অস্তিত্বহীনতা আবশ্যিকভাবে বর্ণনা বা অস্বীকার করিয়া থাকে। যেটা আপনি বলছিলেন, যে কোনো একটা বিষয় নিয়ে সে ঘটনা বর্ণনা করলো, বা টাকা দিল, পরবর্তীতে 6 মাস পরে সে অস্বীকার করলো। সে পুরোটাই বর্ণনা করলো, কিন্তু আবার কি করলো, সে অস্বীকার করিয়া থাকে। এটা দেওয়ানি মামলার ক্ষেত্রে যখন কোনো প্রশ্ন করা হয়,
কোন এক পক্ষকে যখন যদি বলে সে অস্বীকার করে, তখনই কি এই বিচার্য বিষয় কি উদ্ভব হয়। তো এই যে আবশ্যিকভাবে বর্ণনা বা অস্বীকার করিয়া থাকাকেই কি বলে বিচার্য বিষয় বলা হয়। এখন মুখস্থ করবেন 2 মিনিট, যারা খাতা বইয়ে আছে মুখস্থ করেন 2 মিনিট, আমি ধরবো এটা। এখন আমাকে বলেন এইটুক কে কে বুঝেন নাই, আমরা সারাদিন বই পড়ে কানতে কানতে হার্টফিল করবেন, বুঝবেন না। কারো কোনো ডাউট আছে এইটুক? কে কেউ কথা বলে না? কে বলতে পারবেন এইটুক এখন বলেন? রিয়াজ বলেন, মেজবা বলেন তো, মেজবা বলেন। মেজবা কোথায়? আচ্ছা স্যার, কথা হ্যাঁ বলে না বলো তো, স্যার। বলো। বলেন বলেন। বৈচারিক কার্যক্রম, কোনো অধিকার, মামলা মোকদ্দমা স্যার, কোনো ঘটনা ঘটার পরে ওটা মামলা মোকদ্দমা, থানায় গিয়ে মামলা মোকদ্দমা বা কোর্টে গিয়ে মামলা মোকদ্দমা করতে হবে। তারপর স্যার আদালতে বিচারিক কার্যক্রম শুরু হবে। তারপর যে যে অধিকারটা হরণ হয়েছে স্যার, ওই অধিকার আরে সাপেক্ষে বিচার কার্য। এইভাবে পড়লে চলবে? এটা তো আমি বুঝাইছি, তোমরা তো খাতায় লিখবা হচ্ছে বিচার্য বিষয় বলতে এমন কোনো ঘটনা বোঝাবে এবং বা ও অন্তর্ভুক্ত করবে যা স্বয়ং অথবা অন্য কোনো ঘটনার সাথে সম্পৃক্ত হয়ে কোনো মোকদ্দমা, মামলা বা বিচারিক কার্যক্রম বা কোনো অধিকার বা দায় বা অক্ষমতার প্রকৃতি বা পরিধি, অস্তিত্ব বা অস্তিত্বহীনতাকে আবশ্যিক বা বর্ণনা বা অস্বীকার করাকেই বিচার্য বিষয় বলে। পরীক্ষা হলে আচ্ছা তো আচ্ছা, এটা ওটা লিখবা। প্রশ্নটা বুঝতে পারি না স্যার, ম্যাচবারে করছেন তো এই কারণে বুঝিনি স্যার। এখন এখন ইয়ে বলেন, এই সাদেকুর বলো তো, এই পাঁচ মুখস্থ হয়েছে তোমার? স্যার এটা তো বিচার্য বিষয় বলতে স্যার এমন কোন ঘটনা বুঝাইবে অন্তর্ভুক্ত যা কোনো মোকদ্দমা, মামলা বা বৈচারিক কার্যক্রম, কোনো অধিকার, দায় বা অক্ষমতা, প্রকৃতি, পরিধি, অস্তিত্বহীনতা আবশ্যকভাবে বর্ণনা বা অস্বীকার করিয়া থাকে। আচ্ছা, এই যে এই শব্দগুলো এখন বুঝছো তো? এখন আমার কথা হচ্ছে মেন বইয়ে তো তোমরা আছে, তোমরা তো নিজের মতো পড়ে 5 বার লিখলেও হয়তো হইতে পারে, কিন্তু আমি যে এই প্রত্যেকটার অর্থ সহ এবং মিনিং গুলো বুঝাই দিলাম, এখন তো মুখস্থ করতে সহজ হবে সবার, হবে না? জি স্যার। আগে তো যদি হেডলাইন বা পড়ে যান মুখস্থ করলে ঠাডা মুখস্থ। আচ্ছা, এই যেটা বললাম একটু আগে যে ব্যাখ্যাটা দেখেন, দেওয়ানি কার্যবিধি সম্পর্কে প্রচলিত কোনো আইনের বিধান অনুসারে যখন কোনো আদালতে কোনো ঘটনা সংক্রান্ত প্রশ্ন লিপিত করিয়া থাকে, তখন অনুরূপ প্রশ্নের প্রতি উত্তরে যে ঘটনার সমর্থন, যদি যদি বিবাদী পক্ষ বলে সমর্থন করে করে, আর যদি অস্বীকার করা হয়ে থাকে সেখানে বিচার্য বিষয়। আপনার যখন পরীক্ষা আসবে, বিচার্য বিষয়কে একটু সুন্দর করে মেইন বইয়ের কথাগুলো উঠায় তুলে ধরবেন। ওই যে প্রথম দিনই কে জানি বললো যে মামলা প্রমাণে যে সকল গণনা বা বিষয় আদালতে বিবেচ্য বিষয় গণনা করা হয় তাকে বিচার্য বিষয় বলে। মানে মার্ক পাবেন, মার্ক ফুল মার্ক পাবেন না, ঠিক আছে? পরীক্ষা হলে ফুল মার্ক পেতে হবে, ব্যাখ্যা উদাহরণ দিতে হবে। এই যে এখানে একটা উদাহরণ দিচ্ছি, দেখেন উদাহরণটা দেখা যাচ্ছে সবার? উদাহরণটা দেখা যায়? জি স্যার। আচ্ছা, আমি উদাহরণটা দিই আর একটু ক্লিয়ার। চঞ্চল দা কি শুনতে পাচ্ছেন কথা আমার? চঞ্চল দার নেটে এত সমস্যা খাগড়াছড়ি থেকে তো। আচ্ছা দেখেন, প্রথম উদাহরণ দেখেন, খায়রুল, ধরেন এই যে এখানে আমরা ছবিতে কি দেখতে পাচ্ছি বলেন তো, ছবিতে কি দেখা যায়? একজন বলেন ছবিতে কি দেখা যাচ্ছে? খাইরুল আর কামাল স্যার। পুলিশ ধরছে কেন? স্যার সে একজনে আর একজনের হত্যার অভিযোগে হয়তো বা স্যার। এটা হত্যা মত্যা বলা যাবে না, এটা কমিটি গাইডলাইন সমস্যা হয়। তার মানে কোন একটা অপরাধ, বলবেন অপরাধ, কোন একটা অপরাধের কারণে তো দুইজনে ধরছে নাকি? দুইজনে আসামি। তার মানে আমরা বোঝা যাচ্ছে ছবি দেখে পুলিশ তাদেরকে ধরে রাখছে হ্যান্ডকাপ পরা অবস্থায়, তারা অপরাধ করছে, এটা এটা বোঝা যায়, তাই না? এটা বাংলাটাই যদি বলতে অসুবিধা হয় তাহলে ইংলিশ তো দাঁত ভেঙে ফেলবে। হুম। বাংলায় যদি ছবি দেখে দেখে যে প্রশ্ন আউট করে দাও তো সমস্যা। খায়রুলকে হত্যার অভিযোগে কামাল অভিযুক্ত, এখানে কামাল, এখানে দুইজনই ধরনের কামাল খায়রুল, এখানে খায়রুল নাই। এখন কামাল ঘটাইছে মনে করেন একটা ঘটনা। এখন তাদের বিচারকালে এদের বিচার্য বিষয় কি কি হইতে পারে?
একজন বলেন তো যে এখন এদের যাকে মারা হয়েছে এদের বিচার্য বিষয় কি হইতে পারে? পুলিশ তো অবশ্যই তথ্য প্রমাণ পায়, ধরে চালান দিচ্ছে, নিয়ে যাচ্ছে, কোর্টে হাজির করতেছে, তাই না? এটাই তো বোঝা যাচ্ছে। এখন কারণ এখন খায়রুল কি কামালকে মারছে কিনা স্যার, এটা হচ্ছে মৃত্যু বিচার্য। ঘটাইছে কিনা, কার মৃত্যু ঘটায় এটা একটা বিষয়, বিচার্য বিষয়। মৃত্যু ঘটাবার ইচ্ছা পোষণ করছিল, এটাও তো কামাল পোষণ করছিল, তাই না? আর খায়রুল জি করে স্যার। আরেকটা বিষয় হচ্ছে যে ও শুধু খালি পরেই খালি মারে ফেললো, কারণটা কি? খায়রুলের কাছ থেকে কোনো তো গুরুতর বা আকস্মিক উস্কানিও পাইতে পারে যে তুই তোরা বহুদিন পরে পাইছি, তোরা তোরা দেখে নিতেছে, তখন সে তার উস্কানির উদ্দেশ্যে তারা মারে ফেলতে পারে, পারতে পারে না? আরে স্যার। এটা একটা বিষয়, এটা বিচার্য বিষয় আনতে হবে। তারপরে জি স্যার। কামালের যে কার্যের দ্বারা খায়রুলের মৃত্যু ঘটিয়াছিল, সেই সময় মানসিক বিকারস্ত তরুণ, এই যে এটা একটা বিচার্য বিষয় হতে পারে। মানে তার যে মারলো, তার ওই সময় তার কিন্তু আহ তাকে যে মেয়ে মারবে, তার কিন্তু তার বোঝার যে মানসিক যে বিকার অবস্থা থাকতে পারে, সে ধরে নিতে পারে সে ওই সময় মানসিক বিকারগ্রস্ত ছিল, পাগল ছিল, হইতে পারে না? সে মারার যে হুম, প্রকৃতি ও পরিণতি সে কিন্তু বুঝতে অক্ষম ছিল। এটা কিন্তু বিষয়, এটা কিন্তু সে যে এইখান থেকে আশ্রয় রেহাই পাওয়া যাবে সেটা না। অর্থাৎ বিচার্য বিষয়গুলো কি? তুমি তাকে যে মারলো, তাকে যে আঘাত করলো, তাকে মেরে ফেললো, এই এর কারণগুলো কি কি? মানে তুমি বিচার্য বিষয়গুলো যখন টানতে পারবে তখন কি হবে? আদালতে বিচার কার্যের সিদ্ধান্ত পৌঁছাইতে সহজ হবে। যেখানে বিচার্য বিষয় নাই সেখানে আর কি মামলা নিষ্পত্তি, মামলায় তো থাকে না কিছুই। মামলা যেখানে বিচার্য বিষয় তখনই মামলা কার্যক্রম শুরু হয়ে যায়। তার আমরা মোটামুটি উদাহরণটা দেখে ক্লিয়ার হইলাম, আমরা একটু উপরে চলে যাব। এখন আসেন, আমরা এতক্ষণ যে বক বক করলাম মোটামুটি এখন বোঝা গেল যে বিচার্য বিষয়টা কি। চঞ্চলদা শোনা যাচ্ছে? চঞ্চলদা তো কথাই বলতেছে না। তুমি বলো, নিজের ভাষা বলো, বিচার্য বিষয় কি? আচ্ছা, তাহলে আমরা বিচার্য বিষয় এখন আমরা শর্ট করে আসতে পারি। মামলা প্রমাণে মনোযোগ দেন। মামলা প্রমাণে আমরা মামলা প্রমাণ, মামলা তো বুঝি, মামলাকে ইস্টাবলিশ করার জন্য, মামলাকে প্রমাণ করার জন্য, মানে ঘটনাকে প্রমাণ করার জন্য যে সকল ঘটনা বা বিষয় দেখছেন, এই যে আমরা যে গতকাল এবং আজকে আমরা যে ঘটনা বা বিষয় পড়ছি, মেজবা মনোযোগ, তোমার প্রশ্ন করবো। মামলা প্রমাণ করার জন্য যে সকল ঘটনা বা বিষয় আদালতে বিবেচ্য হিসেবে গণ্য করে তাকেই বিচার্য বিষয় বলে। যেমন এই কথাটা বলছিল শুরুতেই রিয়াজ। রিয়াজ সরাসরি প্রথম সাক্ষ্য 3 ধারায় বলছিল যে মামলা প্রমাণে যে সকল ঘটনা বিষয় আদালত বিবেচ্য হিসেবে গণ্য করবে তাকে বিচার্য বিষয় বলে। ক্লিয়ার সবার? এটা কোনো সমস্যা আছে? এই লাইনটা কারো সমস্যা আছে? সাদেকর? জি না স্যার, ঠিক, ক্লিয়ার। এটাই, যে মামলা প্রমাণে যে সকল ঘটনা বা বিষয় আদালত যদি বিবেচনা করবে, বিবেচ্য করবে, কোন কোন বিষয় নিলে মামলাটা প্রমাণ হবে, কোন কোন মামলাটা রহস্য উদ্ঘাটন হবে। তুমি তো মামলা রহস্য উদ্ঘাটন করেই দিলা তদন্তকারী কর্মকর্তা এসে, কিন্তু মামলাটা যখন ট্রায়ালে যাবে তখন কোন কোন বিষয়গুলো, মামলাটার ধারাগুলা কোন ধারায় কোন তাকে সাজাটা হবে, সেই বিচার্য বিষয়গুলো কি বিবেচ্য হিসেবে গণ্য করে, সেটা হলো বিচার্য বিষয়। এখন দেখো, এখানে আমি একটা, এখানে এই ছবিটা কে বলতে পারবে? এখানে এই ছবিতে দুইটা ছবির কি বোঝা যাচ্ছে? একজন বলেন তো, অরুণা দিয়ে বলেন। একজন স্যার উকিল। হ্যাঁ স্যার বলো। আদালত, স্যার। বোঝা যাচ্ছে, প্রথম ছবিটা বোঝা যাচ্ছে কোন একটা আদালত বসছে এখানে, তাই না? বিজ্ঞ বিচারকরা বসে আছেন, বিজ্ঞ একটা আদালত দেখা যাচ্ছে। এরপরে এখানে আবার নিচেরটা দেখা যাচ্ছে, এখানে দুই পাশে এখানে টেবিল নিয়ে একজন বসে আছে, আবার এখানে লয়ার দেখা যাচ্ছে। তারপরে এখানে পুলিশ মনে হয় পিছন দাঁড়ায় আছে, দুই পক্ষে দুইজন। এখানে এখানে জনসাধারণ দেখা যাচ্ছে, এরা সবাই মনে হচ্ছে এরাই আসামি মনে হচ্ছে। আর এখানে দুই পাশে দুইজন স্বামী স্ত্রী দেখা যাচ্ছে, মনে হচ্ছে একজন এই স্যার দুই, আসলে হ্যাঁ দুই পক্ষ দুই কোর্টে এখানে একজন বিচারক বসে আছেন, এটাই তো বোঝা যাচ্ছে। আচ্ছা, এখন এটা এক পক্ষ, দ্বিতীয় পক্ষ। এই বিচার্য বিষয়ের বিষয়টা হচ্ছে ইস্যু, ফ্যাক্ট ইন ইস্যু, যেটা বলি আমরা ফ্যাক্ট ইন ইস্যু, বিচার্য বিষয় ইস্যু। ইস্যুটা কি আমরা বলি না, ইংলিশটা বুঝি কিন্তু বাংলাটা বুঝি না, এটা হলো সমস্যা আমাদের। আমাদের একটাই সমস্যা, আমরা বাংলা কম বুঝি। এই বিচার্য বিষয়টা শব্দটা দেওয়ানি কার্যবিধির সাথে সম্পৃক্ত, এবং সে এখানে একটি আইন রয়েছে, আদেশ রয়েছে, সেই আদেশটা হচ্ছে 14 নং আদেশ। সেই 14 কার্যবিধির দেওয়ানি কার্যবিধির 14 নং আদেশে বলা হয়েছে যে দেওয়ানি মামলা যখন তথ্য সংক্রান্ত, আইন সংক্রান্ত, মনোযোগ দেন, যে দেওয়ানি মামলা যখন কোনো তথ্য সংক্রান্ত বা আইন সংক্রান্ত কোনো গুরুত্বপূর্ণ বিষয় এক পক্ষ স্বীকার করে অন্য পক্ষ অস্বীকার করে, তাকে এই বিচার্য বিষয়। এই কথাটা বলছে হচ্ছে দিদি বলছিল, অরুণাদি। কে ওনাদের বলছিলেন না? হুম।
যে কোনো একটা মামলায় কোনো তথ্য সংগ্রহ বা আইন সংক্রান্ত গুরুত্বপূর্ণ কোনো বিষয়ে এই যে আইন দেখা যাচ্ছে দুই পক্ষ, কোনো এক পক্ষ বলবে যে সে আমাকে মারছে, আরেক পক্ষ বলবে আমি এখানে মারি নাই। এই যে আইনটাকে এইভাবে করা হয়েছে যে কারণ অপরাধী তো সবসময় স্বীকার করবে না, বলবো অস্বীকার করবে, যে কোনো এক পক্ষ স্বীকার করে অন্য পক্ষ অস্বীকার করে তখন তাকে বিচার্য বিষয় বলে। এই যে এতগুলা, এখানে একটা সংজ্ঞা পড়লাম, এখানে একটা সংজ্ঞা পড়লাম, তারপর হচ্ছে এখানে একটা সংজ্ঞা পড়লাম, এখন উদাহরণ দিলাম, ব্যাখ্যা দিলাম। আপনারা পরীক্ষা কোনটা প্রয়োগ করবেন? পরীক্ষা হলে যদি মার থেকে পাস, চেষ্টা করবেন সর্বপ্রথম লেখার জন্য এইটা। এই যে বিচার্য বিষয়ের যে 5টা বিষয়, এটা হলো স্ট্যান্ডার্ড, এবং এটা থেকে ব্যাখ্যা বিশ্লেষণ করে সারা বইটই লিখছে। এরপরে যখন প্রশ্ন থাকবে 2-1, চেষ্টা করবেন হেডলাইন এটা টান দিয়ে লেখার জন্য, না লিখতে পারলেও অন্তত এই যে কেবল যে বললাম বিচার্য বিষয়, এটা অবশ্যই লিখবেন। দেওয়ানি কার্যবিধির যে 14 নং আদেশে এটা বলা রয়েছে, এবং স্বাক্ষরের 3 ধারায়। আপনারা যদি জাস্ট এইটুকু যদি লিখতে পারেন, তা 2-3 দিনের ভিতরে 2 আড়াই পেয়ে যাবেন, সমস্যা নেই। আর পরীক্ষা হলে আবার আপনার আমার মতো যা ছবি আর্ট করেন না, ড্রয়িং করেন না, স্যার ড্রয়িং কমন পড়ছে, ড্রয়িং দিই, ঠিক আছে? তাহলে হারাই গেছে। কি দিদি, বুঝতে পারছেন? পরীক্ষা হলে এরকম ছবি আর্ট করে দিয়ে না, তাহলে যে ছাত্র ড্রয়িং পরীক্ষা। সমস্যা। এটা বুঝাচ্ছে, আন্ডারস্ট্যান্ডিং আন্ডারস্ট্যান্ডিং করাচ্ছি আপনাদেরকে, যাতে আপনারা ক্লিয়ার কনসেপ্টটা আসে। তাহলে মোটামুটি ড্রয়িংটা সুন্দর করলে হ্যাঁ, পাশে পাস দিবে না? হ্যাঁ। ড্রয়িংটা সুন্দর ড্রয়িং তো ভূগোলের ছাত্র যারা বা অন্যান্য ছাত্র যারা, তারা না দিবি, আপনার বোঝার দরকার নেই। আচ্ছা, এখানে এই বিচার্য বিষয়ে এখন যা আলোচনা করছি, পরবর্তী দেখা যাচ্ছে এগুলো আলোচনা আমার হয়ে গেছে। খালি একটু ওই যে মামলা নিষ্পত্তি, আদালত প্রথম শুনানির পর যদি মনে করেন আদালত কোনো বিচার্য বিষয় নেই, তিনি মুখে নিষ্পত্তি করে দিতে পারে, এইটুকু দিয়ে শেষ। আর প্রাসঙ্গিক আমরা আজকে পড়বো না, প্রাসঙ্গিক আমরা আজকে একসাথে রিলে গুলাই ফেলবেন, এই যে প্রাসঙ্গিক আবার কালকে পড়বো। কারণ হচ্ছে সাক্ষ্য আইনটাকে আমি অল্প অল্প করে নিচ্ছি, যার ফলে আপনাদের যাতে ফাউন্ডেশনটা ভালো হয়, এবং সামনে যাতে যত পড়াবো এই বিচার্য বিষয়গুলো আসবে, বিচার্য বিষয়গুলো আসবে, প্রাসঙ্গিক বিষয়গুলো আসবে। আর এই যে যে 5টা 6টা বিষয় বললাম বিচার্য বিষয়ের সাথে সম্পৃক্ত যে শব্দগুলো, এই শব্দগুলো ভালো করে মুখস্থ করবেন, আশা করি মোটামুটি সামনে আমরা আগাইতে পারবো। আর যে সংজ্ঞাগুলো আছে আমরা প্রতিদিন একটা করে সংজ্ঞা দেখবো, এরপর আমরা সামনে আগাবো। কালকে আমরা 4 দ্বারা 5 দ্বারা থাকি, এগুলা সব বিস্তারিত আলোচনা তো, একটু রিপোর্ট তো আপনারা একটু সবাইকে একটু পড়া দেই। সবাই সবাই 10 পর্যন্ত পড়ে ফেলবেন, হ্যাঁ সবাই 10 পর্যন্ত রিডিং পর একটু আগাইতে থাকেন, 10 পর্যন্ত পড়েন, 11 থেকে পড়েন না, 10। সবাই কিন্তু 10 পর্যন্ত পড়া দিলাম, বুঝতে পারছেন? আজকে আলোচনা তাহলে বিচার্য বিষয় এই পর্যন্তই। কারো কোনো ডাউট আছে কিনা সবাই একটু বলেন। স্যার ক্লাসটা